আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাতের চায়ের আড্ডা এবং রাজনীতিক আলাপ। আমাদের সাথে আছেন একজন অতিথি। শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আরেকজন আমাদের অতিথি এর সাথে যুক্ত হয়েছেন কাজী শামীম, চ্যানেল 24 কাতার প্রতিনিধি। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সফলতা নিয়ে। আপনি যদি কিছু সফলতা নিয়ে আমাদেরকে বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের এই প্রোগ্রাম দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন। এবং আরজু ভাই কুইক বিডি চ্যানেলকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনি যে প্রশ্নটা করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কি, অবশ্যই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সফলতা দেখতেছি। কারণ আপনি জানেন যে বিগত 16 থেকে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দূষর স্বৈরাচার যে আপনার আমাদের বাংলাদেশটাকে আপনি একেবারে রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে দেউলিয়াতে পরিণত করছে, যেখানে সকল সেক্টরে আপনার এইখানে মানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সাঙ্গু পান্ডে সবাইকে নিয়োগ দিছে। আপনার পুলিশ প্রশাসন বলেন, আপনি সচিবালয় বলেন, আপনি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সর্বক্ষেত্রে ব্যাংক সেক্টর সর্বক্ষেত্রে আওয়ামী লীগের দোসর। তো এই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে বিগত 3-3.5 মাসে উনিরা যতটুকু সফলতা অর্জন করেছে, এটা আমি মনে করি অনেক দিকটা ভালো। যদি তাদের সফলতা এমনভাবে যদি মানে বিদ্যমান থাকে, আশা করি ইনশাল্লাহ আমরা 1 বছরের ভিতরে একটা সুস্থ জাতীয় নির্বাচন এই সরকারের কাছে আমরা আশা করি। আমাদের একটা প্রশ্ন আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাঝে মাঝে চেঞ্জ করতেছে এবং কি নতুন ভাবে নিয়োগ নিচ্ছে। এতে বাংলাদেশি যারা আছে অথবা দেশবাসী ক্ষোভ এবং উদ্বেগ আসে এদের। অনেকে এর প্রতি অনীহা আছে। এই ব্যাপারে আপনার কি বলার আছে? না দেখেন, এটা তো আপনার তাদেরকে একটু সময় দেওয়া উচিত। কারণ আপনি যদি জমিনের মধ্যে শস্য রোপণ করেন, এটাও আপনি যদি ফল পাইতে হলে আপনার 3-4 মাস অপেক্ষা করতে হয়। তার এটা তো একটা দেশ, এটা দেশ গঠন করতে হইলে এটা আপনার মাস তো কিছুদিন আপনার অপেক্ষা করতে হবে। কারণ আপনি জানেন যে বিগত 16-17 বছরে এই সরকার যেমনভাবে দেউলিয়াতে পরিণত করেছে দেশকে, শিক্ষা ব্যবস্থা, ব্যাংক সেক্টর সর্বক্ষেত্রে, তো অবশ্যই উনিদের কিছু সময় লাগবে। কারণ আজকে যদি আপনার একটা দোকান, আপনার দোকানটা যদি ধরেন না রাত্রের বেলা ধরেন না চুরি হইলো অথবা ডাকাতি হইলো, যদি এটা যদি আপনি এলোমেলো কইরা দেয়, আপনার দোকানটাও যেমন গুছাইতে একটু টাইম লাগে, তদ্রূপ আমাদের দেশটাও গুছাইতে হলে একটু টাইম লাগবে। কারণ আপনার দেখতে হবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি একজন নীতিবান, সত্যবান, সচ্চরিত্রের লোক, মেধাবী, জ্ঞানী। আপনি বর্তমানে দেখেন তো বিশ্বের মধ্যে উনি চাইতে জনপ্রিয় ব্যক্তি আর কে আছে বর্তমানে? বর্তমানে উনি একজন জনপ্রিয় ব্যক্তি এবং বাংলাদেশে আমি মনে করি ডক্টর ইউনুস ছাড়া আর কোনো বিকল্প নাই। তো উনিকে আমরা একটু সময় দেওয়ার দরকার। আমরা উনিকে একটু সময় দেই। কারণ আপনার বিগত আমাদের দেশ স্বাধীন হয়েছে আপনার 53 বছর। আমরা তো এর মধ্যে অনেক সরকার দেখলাম, বিভিন্ন সরকার দেশ শাসন করছে, আপনার সেনাবাহিনী দেশ শাসন করছে। তো উনিরা সবে মাত্র আসলো 3 থেকে 3.5 মাস। আমরা 1 বছর পর্যন্ত দেখি উনিরা কি করে। তা আশা করি উনিরা একটা কিছু ভালোই করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সুমিত ভাই। আমরা আসছি আপনার কাছে আবার। আমরা এখন কিছু আলোচনার জন্য অনুরোধে যাচ্ছি আমাদের চ্যানেল 24 এর কাতার প্রতিনিধি জনাব কাজী শামীম ভাই। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি কুইক বিডি চ্যানেলের কর্ণধার আমাদের দিদারুল আলম আরজু ভাইকে, এবং আপনার এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনি প্রতিনিয়ত প্রবাসী বাংলাদেশি সহ দেশে বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনি নিয়মিতই কথা বলেন এই চ্যানেলের মাধ্যমে।
যার জন্য প্রবাসীরা অনেক সুবিধা পাচ্ছে, তারা বিভিন্ন তথ্য জানছে। এই জানার ফলে এই তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। আমি বর্তমান বাংলাদেশের যে গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম থেকে আমরা যা দেখলাম, কিংবা যে প্রবাসী হিসেবেও যা দেখলাম, কিংবা আমি আমার ব্যক্তিগত মতামত যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব উনি একজন দক্ষ ব্যক্তি। বিশেষ করে উনাকে আরো দক্ষতার অর্জন দিয়েছেন বিশ্ববাসী। আমরা যেটা লক্ষ্য করলাম যে গত এই উনার নোবেল বিজয়ী হওয়ার পরবর্তী সময় থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতীয় সংগঠনগুলো উনাকে আরো নানানভাবে উনাকে আরো সম্মানিত করেছেন, এবং সেই সম্মানের একটা ধারাবাহিকতা আমাদের বাংলাদেশের মানে জনসাধারণের জন্য এখন এটা মুকুট হয়ে আছে। এবং উনার যে দক্ষতা সেই দক্ষতাটা এখন উনি ভালোভাবে সুন্দরভাবে আমাদের বাংলাদেশে প্রয়োগ করছেন। আশা করছি শীঘ্রই অচিরেই তিনি একটি নতুন বাংলাদেশ আমাদের মাঝে উপস্থাপন করবেন। এবং উনি বর্তমানে যে বিষয়গুলো বাংলাদেশের জন্য চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন বিষয় সংস্কার, এই সংস্কার করার জন্য একটা সময় দরকার আছে। এই সময়টাকে আমরা বাংলাদেশের মানুষ যারা কিনা এই আগামী নতুন বাংলাদেশকে সুন্দর দেখতে চান, তাদের জন্য ওনাকে সময় দেওয়া উচিত। এবং আমি ওনাকে সময় দেওয়ার প্রেক্ষিতে ওনার জন্য আমি এই আগামী দিনগুলোতে ওনার সফলতা কামনা করি। পাশাপাশি আপনারা জানবেন যে বর্তমান যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিভিন্ন বিষয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বেশ কয়েকজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তার মধ্যে বর্তমানে আমি আপনাদেরকে যে নতুন যে তথ্য সেটা জানাচ্ছি যে গতকালকে থেকে মানে আজকে আমরা বাংলাদেশ দূতাবাস, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আমরা সন্ধ্যাকালীন সময় ছিলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আপনার আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল সাহেব। এবং তিনি আজকে আসলেন এবং আমাদের প্রবাসীদের সাথে উনি মত বিনিময় করলেন। এবং এই মত বিনিময় কালে তিনি বাংলাদেশের আগামী দিনগুলোতে বাংলাদেশের যেই বাংলাদেশ এবং কাতারের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, এবং বাংলাদেশের আগামী সুন্দর একটি পরিবেশ তৈরি করে এবং প্রবাসীদেরকে কিভাবে এই প্রবাস থেকে ভোট প্রয়োগ করতে পারে, যেই ভোটের জন্য গত 17 বছর ধরে প্রবাসীরা অনেক তারও আগের থেকে প্রবাসীরা ভোট বিহীন ছিল, তারা ভোট দিতে পারে নাই। এবার উনারও আশা ভরসা হচ্ছে যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, প্রবাসীদের ভোট যাতে নিশ্চিত হয়, এই বিষয়টা নিয়ে উনি দেখছেন। যেহেতু উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা আশা করছি উনার মাধ্যমেই এই প্রবাসীরা বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির উপরে অনেক মানুষ, অনেক বাংলাদেশি যারা কিনা প্রবাসে আছেন, তো তাদের এই প্রবাসীরা যাতে ভোট নিশ্চিন্তে যাতে প্রবাস থেকে দূতাবাসের মাধ্যমে দিতে পারেন, সেই চেষ্টাটা উনি করে যাচ্ছেন। আপনাদের সাথে আমি আরো বিষয় জানিয়ে রাখি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার যে বিভিন্ন আয়োজন হচ্ছে, এই আয়োজনের মধ্যে কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অনেক ধরনের মানে নিয়ম নীতি আসছে। এবং আরেকটি সুখবর ছিল, আপনারা অতীতে বেশ কিছুদিন আগে জানেন যে প্রবাসী লাউঞ্জ করা হয়েছিল, যেখানে কিনা প্রবাসীরা অন্যান্য জায়গার তুলনায় সেখানে অল্প দামে কফি, পানি এ ধরনের যে মানে কোমল পানীয় পেয়ে থাকেন, অথবা মানে ফাস্ট ফুড আইটেমের খাবারও পেয়ে থাকেন, যেটা কিনা অনেক একজন প্রবাসী যখন ফেনী থেকে আসে ঢাকাতে, সে যখন সকাল 10টার গাড়ি থেকে রওনা হয়, বিকাল 4টা ঢাকা আসে এয়ারপোর্টে, তারপরে উনার যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো থাকে, টিকিট, বোর্ডিং পাস নেওয়া, ইমিগ্রেশন করা, পরবর্তী এর ভিতরে কিন্তু একজন মানুষ কিন্তু একজন প্রবাসী কিন্তু সে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ থাকে না। তখন কিন্তু এই যে ইমিগ্রেশন শেষে যে প্রবাসী গিয়ে একটু বিশ্রাম নিবে ঘন্টাখানেক কিংবা আধা ঘন্টার জন্য, 20 মিনিটের জন্য, এই সুযোগটা কিন্তু বর্তমান ইউনূস সরকার এটা করে মানে করলেন। এর জন্য আসলে আমাদের আসিফ নজরুল সাহেব আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং এটা উনাদের যে ওই যে একটা মানবিক উদ্যোগ, এই উদ্যোগকে আমরা প্রবাসীরা স্বাগত জানাই। এবং এটা এই ধরনের আরো নানান ধরনের মানবিক প্রবাসীদের জন্য উদ্যোগ তৈরি হবে, এটা প্রত্যাশা করছি। কাজী শামীম ভাই, আপনার কাছে আমাদের কুইক চ্যানেলের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে। বাংলাদেশের জনগণ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেই, এই জন্য দেশবাসী অনেক রাগ ক্ষোভ আছে। এই ব্যাপারে আপনার কিছু বলা আছে কিনা প্রবাস থেকে? আমরা তো প্রবাসী পরিবারে সব দেশে আছে প্রায়।
জি, আপনি জানেন যে আমরাও মোটামুটি যতটুকু জানি প্রবাসে একজন আমাদের যে বিভিন্ন আহ, শ্রেণীতে আমাদের অনেক ভাইরা কাজ করেন। কেউ হচ্ছে মাঠে কাজ করে, কেউ হচ্ছে অফিস আদালতে কাজ করে। তো আমি সকল প্রবাসী ভাইদেরকে সম্মান জানিয়ে বলি যে উনারা অনেকেই অল্প টাকা অল্প রিয়াল বেতন পান। বিশেষ করে আমরা কাতারের কথা যদি বলি, তো দেখা দেখা গেল যে ওনারা ওই মানে 1,000 রিয়াল থেকে 1500 রিয়ালের মতো ওনারা স্যালারি পেয়ে থাকেন। তো এই অবস্থা দেখা গেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে এই যে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা কিন্তু আজকে একদিনে হয় নাই। এই ঊর্ধ্বগতিটা কিন্তু মনে করেন যে আমরা যদি গত 15 থেকে 17 বছর আগের যদি আমরা যদি গল্পটা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, ওই তখন থেকে কিন্তু ধীরে 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 কিন্তু আমাদের এই বাংলাদেশের এই খাদ্যদ্রব্যের কিন্তু আপনার এই দাম বেড়ে গেছে। এই দাম বাড়ার ফলেই আজকে কিন্তু এখন মানুষ কিন্তু নানান ধরনের মানুষ এক ধরনের অসহায়ত্বর মতো সাধারণ মানুষরা মানে তাদের ভাব প্রকাশ করতেছে যে জিনিসপত্রটা আসলে বর্তমান এই সময় এসে যে বাড়ছে, এটা কিন্তু একদম ডাহা মিথ্যা কথা। কারণ এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা বেড়েছে কিন্তু গত 15 বছর আগে যে অপকর্ম ছিল, যে তখন কিন্তু বাজার মনিটরিং ছিল না। যাই হতো তা নিজেদের মধ্যেই করে নিত। এই বাজার মনিটরিং না থাকার ফলে কিন্তু আজকের এই আমরা শেষ দিকে এসে কিন্তু আমরা এই অবস্থাটা পেলাম, যা কিনা বর্তমানে মানুষ নতুন বাংলাদেশ হিসেবে জানে। এই নতুন বাংলাদেশে এসে যদি এই ধরনের একটা কথা রটে, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। এই কারণে এটা আগের থেকে তৈরি হয়েছে। আগের থেকে তৈরি হওয়ার ফলে কিন্তু এখন জিনিসপত্রের দাম বেশি। আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা বিজ্ঞ, তারা খুব শীঘ্রই দেখবেন যে কিভাবে আরো সহজভাবে মানুষের দ্রব্যমূল্য যাতে হাতের নাগালে নিয়ে আসা যায়, যাতে একজন প্রবাসী সামান্য যে বেতনটা পায় সেই বেতনটা দিয়ে যাতে তার অন্তত তার পরিবারটাকে যাতে সুন্দরভাবে চালাতে পারে। জি, কাজী শামীম ভাই, আরেকটা আমাদের প্রশ্ন আছে প্রবাসী পক্ষ থেকে আমাদের কুইক বিডি চ্যানেলে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে রেমিটেন্স আমরা পাঠানো হয়, এই রেমিটেন্স আমরা যার যার প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে অথবা তার আত্মীয় স্বজন অ্যাকাউন্টে পাঠানো হয়। ওই ব্যাংকগুলি কিছু কিছু ব্যাংক, সব ব্যাংক না, কিছু কিছু ব্যাংক টাকা উত্তোলন দিতে তারা অক্ষম হচ্ছে এবং 5,000-এর বেশি টাকা উত্তোলন দিতে পারছে না। এতে করে আমাদের প্রবাসীদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং কি রাগ খুব আছে। এই ব্যাপারে আপনার কি বলা আছে প্রবাস থেকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার? আমি আসলে আপনারা এই বিষয়ে যদি বলি, আসলে সব মিলে এই যে আমাদের একটা টানাপোড়েন এখন যাচ্ছে বাংলাদেশে, এই টানাপোড়েনটা কিন্তু গত 15-17 বছর আগের থেকে তৈরি হয়ে এসেছে। যার কারণে আজকে আমরা বাংলাদেশে আমরা মানুষ অনেকে যাদেরকে দেখতে পাই যে সবাই কিন্তু এক ধরনের ভুক্তভোগী। নির্দিষ্ট পরিমাণে টাকা ছাড়া তারা ব্যাংকের থেকে টাকা উত্তোলন করতে পারছে না। এর কারণটাই কিন্তু আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই, এই গত 15-17 বছরের গল্প থেকে কিন্তু আমরা জানতে পারবো যে এই কারণে কিন্তু এই ব্যাংকের আজকের এই করুণ দশা। তবে অন্তর্বর্তীকালীন সরকার খুবই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এবং আমরা যেটা জানতে পারলাম কিছুদিন আগে যে অন্তত বাংলাদেশ ব্যাংকের থেকেও তাদেরকে সহযোগিতা করা হচ্ছে যে এই ব্যাংকগুলো যাতে একদম যাতে কোনো কারণে যাতে বন্ধ না হয়ে যাতে তাদের গ্রাহকদেরকে সেবা নিশ্চিত করতে পারে। তো এটার জন্য আসলে একটু সময় লাগবে এবং সেটার জন্য আমাদের জনগণ যারা বাংলাদেশে আছি তাদেরকে আসলে এই সময়টা দিতে হবে। না দিলে আমরা এই সংস্কারটা হবে না। ধন্যবাদ কাজী শামীম ভাই। আমরা চেষ্টা করবো আবারও ফিরে আসার জন্য। এখন আমরা যাচ্ছি গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম শফিক ভাইয়ের কাছে। আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশে কিছু রাজনৈতিক দল এখন বর্তমানে রোডম্যাপ চাচ্ছে অথবা নির্বাচন চাচ্ছে খুবই অচিরেই। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কি বলার আছে প্রবাস থেকে? আপনি তো একজন কেন্দ্রীয়ভাবে সম্পৃক্ততা আছে আপনার। জি, আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে আরো টাইম দেওয়ার দরকার। কারণ সংস্কার কইরা যদি নির্বাচন না দেয় তাহলে তো আবার পুনরায় আগের মতনই হবে, যেই লাও সেই কদু। তাই আমি মনে করি এখন এটা সংস্কার করার প্রয়োজন আছে। সংস্কার কইরা, কারণ আপনার জানেন যে বিগত 16-17 বছর আওয়ামী লীগের সরকার যে এই আমাদের জাতীয় সংবিধান এটাকে কেটে চিরে অনেক হেস্তনেস্ত করছে। এই সরকার আমি মনে করি যে সংবিধানকেও সংস্কার করতে হবে এবং আপনার বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কারের প্রয়োজন। আপনার শিক্ষা ক্ষেত্রে বলেন, বাণিজ্য ক্ষেত্রে বলেন, ব্যাংক ক্ষেত্রে বলেন, সর্বদিক দিয়ে নির্বাচন কমিশন। কারণ আওয়ামী লীগের আমলে যে নত জানুয়ার পররাষ্ট্রনীতি ছিল, আমাদের পররাষ্ট্রনীতি যে আমাদের সবার সাথে বন্ধুত্বমূলক ব্যবহার করা, কারোর সাথে বৈরিতা নয়। তাই আমি মনে করি যে সর্বক্ষেত্রে এই সরকার সংস্কার করার প্রয়োজন এবং এই সরকারকে এই সরকার যদি কিছুদিন কন্টিনিউ করে
তে আমার মনে হয় যে আমাদের জাতীয় যে সমস্যাগুলি আছে এইগুলি সমাধান হবে। না, নির্বাচন তো আপনার যে কোনো একটা দেশের আপনি অবশ্যই নির্বাচিত সরকার দরকার, কারণ নির্বাচিত সরকার না হলে আমাদের দেশের বিনিয়োগ আসবে না, আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের উন্নতি হবে না। তো নির্বাচিত সরকারের কাছে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু এটা প্রক্রিয়াটা কি, একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এই একটা ক্ষমতাটা আপনি হস্তান্তর করতে হবে। তার জন্য প্রয়োজন ফ্রি এবং ফেয়ার নির্বাচন। ফ্রি এবং ফেয়ার নির্বাচন হলে সর্বপ্রথম আমাদের যে নির্বাচন কমিশন আছে এটা ডেলে সাজাইতে হবে, কারণ আগের নির্বাচন কমিশন ছিল মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। আমি আশা করি বর্তমানে যে নতুন নির্বাচন কমিশন নিয়োগ পেয়েছে, উনি একজন সৎ এবং নিষ্ঠাবান লোক। উনিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বিভিন্ন প্রায় বহুদিন উনি জেনারেল সেক্রেটারি ছিল। তাই আশা করি উনির দ্বারা এটা সম্ভব, কারণ উনির দ্বারা সম্ভব। এবং উনির যে বাকি যে আরো 3-4 জন নির্বাচন কমিশন আছে, উনিরাও আমি মনে করি অনেক বিজ্ঞ লোক। তা আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা অচিরেই একটা সুন্দর নির্বাচন কমিশন পাবো, এবং এই নির্বাচন কমিশনের মাধ্যমে যদি বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হয়, আশা করি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবে। আর বিশেষ করে এই নির্বাচন কমিশনেরকেও একটু সময় দিতে হবে, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলতেছেন প্রবাসীদের একটা দাবি, যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে তারাও যেন কেমনভাবে ভোট দিতে পারে। যদি এই ভোটার লিস্টটা যদি হালনাগাদ করতে হয় প্রবাসীদের, এটাও তো একটু সময় লাগবে। আশা করি এই সরকার আরো একটু সময় নিয়ে একটা সুস্থ একটা নির্বাচন আমাদের জাতিকে উপহার দেবে। ধন্যবাদ শফিকুল ইসলাম শফিক ভাই, আপনাকে আমাদের পিপিডি চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা প্রশ্ন যাবো কাজী শামীম ভাইয়ের কাছে। কাজী শামীম ভাই, আমাদের চ্যানেলে একটা প্রশ্ন আসছে, প্রবাসীরা বাংলাদেশি যারা আমরা এয়ারপোর্টে যে নিরাপত্তা যেটা দিচ্ছে অথবা সেবা দিচ্ছে, আমরা প্রবাসীরা বলতেছে যে আমরা এই ধরনের সেবা না, আমরা চাচ্ছি যে একজন প্রবাসীর বাড়ি এবং রাস্তাঘাটে আমাদের নিরাপত্তা সেবাটা যেটা ওটা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে। এ ব্যাপারে আপনার কি বলার আছে? মানে ফুল দিয়ে নয়, এয়ারপোর্টে ফুল দিয়ে আমাদের সেবা সার্ভিস না, আমরা চাচ্ছি যে নিরাপত্তা। একজন প্রবাসী বাড়ি গেলে, দেশে গেলে অনেক নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা আপনাকে ধন্যবাদ। বিশেষ একটি প্রশ্ন করলেন যেটা কিনা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই কথার মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ বর্তমান উপদেষ্টা পরিষদের নিকট বিশেষভাবে আবেদন করব প্রবাসীদের পক্ষ থেকে, যে আমরা যদি এই ধরনের একটা পরিকল্পনা করি যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে যে আমাদের প্রবাসী কল্যাণ একটা ডেস্ক যদি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে, এবং বিশেষ করে এটা যদি আপনার মানে একদম কি বলে মানে স্টপ ওয়ান সার্ভিস যদি দেওয়া যায় সাথে সাথেই, তাহলে উপজেলাতে যে কোনো যে প্রবাসী যে উপজেলা আছে বাংলাদেশের, তারা যাতে উপজেলা থেকে যাতে এই সার্ভিসটা যাতে নিতে পারে। হতে পারে কারো বাড়িতে একটা চুরি হলো, হতে পারে কোনো বাড়িতে একটা মারামারি হলো, এই ক্ষেত্রে কিন্তু একজন প্রবাসী তৎক্ষণাৎ কার সহযোগিতা নেবে? স্থানীয় জনপ্রতিনিধি যদিও থাকেন, তাদেরকে দেখা গেছে অনেক সময় ঠিক ওই মুহূর্তে পাওয়া যায় না। কিন্তু আমরা যদি ইমার্জেন্সি ভাবে যদি প্রত্যেক উপজেলাতে বাংলাদেশের প্রত্যেক উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে যদি কোনো একজন কর্মকর্তাকে যদি দায়িত্ব দিয়ে রাখে, এক্সট্রা একটা দায়িত্ব, যে কোনো প্রবাসী যদি ইনস্ট্যান্ট একটা ফোন নাম্বার প্রত্যেক উপজেলাতে যদি থাকে, যেটা প্রবাসীদের জন্য শুধুমাত্র এই ফোন নাম্বারটা ব্যবহার করা হবে, তাহলে একজন প্রবাসী কিন্তু উপজেলা থেকে সরাসরি একটা সহযোগিতা পাবে। এবং এই সহযোগিতা হতে পারে এটা অ্যাম্বুলেন্স, মানে ডাক্তারের কোনো পরামর্শ, হতে পারে এটা কোনো আইনি পরামর্শ, হতে পারে এটা মানে থানা ভিত্তিক উপস্থিত পুলিশ যাবে। তবে পুলিশের জন্য তো একটা 999 চালু আছেই। তারপরও আমরা চাইবো যে প্রবাসীদের জন্য প্রত্যেক উপজেলাতে যাতে একটি করে আপনার একটা হটলাইন থাকে, যেটা শুধুমাত্র প্রবাসী যারা আছে তারাই প্রত্যেক বাংলাদেশের স্ব উপজেলা থেকে এই সার্ভিসটা নেবে। এবং আমি মনে করি এই ধরনের একটা উদ্যোগ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নেয়, তাহলে সেটা প্রবাসীদের জন্য
আজীবনের জন্য একটি পাওয়া হবে। ধন্যবাদ শামীম ভাই, কাজী শামীম ভাই, আপনাকে আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং আমাদের ধন্যবাদ। আরেকজন অতিথি শফিক ভাই, আপনাকে আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের কুইক ভিডিও চ্যানেল অন্য আরেকজন অতিথি নিয়ে আবারও সেই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। জি, আপনাকেও ধন্যবাদ আরজু ভাই।